আজ দশমী, ঠাকুরের নিরঞ্জনের দিন আজ। তাই সকাল থেকে বাড়ির সবারই মনটা ভার হয়ে আছে। বিয়ের পর এই 4 বছর পুজোর সময় বাপের বাড়িতে আসছে সংযুক্তা। প্রথমবারে বরের সাথে এলেও বাকি 3 বছর একাই এসেছে সে। আজ সংযুক্তাও একইভাবে মনমরা হয়ে বসে আছে সকাল থেকে। কিছুক্ষণের মধ্যেই আসবে সেই সময় যখন বিদায় জানাতে হবে মাকে। কিন্তু আজ শুধুই একটা কারণেই মন খারাপ নেই ওর। অন্য কারণটা হলো ঋষভ, মানে সংযুক্তার হাজবেন্ড। চাকরির সূত্রে বেঙ্গালুরুতে থাকে সে। খুব কম সময়ই কলকাতায় আসে, বছরে হয়তো 2-1 বার, সেটাও কাজের সূত্রে। উপার্জন যে কম নয় তার। আর তাছাড়া বাবা এটা দেখেই তো বিয়েটা দিয়েছিল ঋষভের সাথে। আমার মেয়ে ভালো থাকবে সেই আশায়। ভালো থাক। হাসি ফেলে সংযুক্তা। ভালো থাকাটা যেন তার কাছে কল্পনার গল্পে পরিণত হয়েছে, যেখানে মানিয়ে নেওয়া আর চুপ করে থাকাটাই ভালো থাকার চাবিকাঠি। এই 4 বছরের সংসারে অভাব বলতে কিছু হয়নি তার। অভাব হয়েছে যেটার, সেটা হলো ভালোবাসার মানুষে। বিশেষ কিছু তো চায়নি সে, চেয়েছে একটু সময়। কিন্তু সেই সময়টাও যদি তাকে কেউ দেয়। মাঝে মাঝে যখন সে হাঁপিয়ে ওঠে এসবের মাঝে, তখন কেউ যদি একটিবারের জন্য কাঁধে হাত রেখে বলতো, আমি তো আছি, চিন্তা কিসের, তাহলে হয়তো একটু শান্তি পেত সে। কিন্তু টাকা পয়সা ছাড়াও যে মানুষের আরো একটা জিনিসের ভীষণ প্রয়োজন, আর সেটা হলো সময়। কিন্তু সেটা পাওয়ার সৌভাগ্য আর নেই তার কপালে। যা ছিল তা 4 বছর আগে কেড়ে নেওয়া হয়েছে তার কাছ থেকে। আজ এতদিন পর সত্যি খুব মনে পড়ছে অরিনের কথা। কলেজের প্রেম যে কলেজের পরেও একই রকম থাকে, সেটা অরিনকে না দেখলে জানতে পারত না সে। বন্ধুত্ব থেকে ভালোবাসার মানুষ হওয়ার পথটা সত্যিই ভোলার মতো না। একাধারে যেমন আবেগ জড়িয়ে থাকে, সেই সম্পর্কে একইভাবে জড়িয়ে থাকে একে অপরের প্রতি চিন্তা করা। কিভাবে ভালো রাখা যায় একে অপরকে, সেটা নিয়ে ভাবতে ভাবতে সময় কাটানো। অরিন যেভাবে আগলে রাখতো সংযুক্তাকে, যেভাবে প্রতিটা ছোট ছোট ব্যাপার মনে রাখতো ওর, সত্যিই অবাক হতো সে। সঞ্জু বলতেই এক কথায় অজ্ঞান ছিল অরিন। হ্যাঁ, সঞ্জু, এটা তো ওরই দেওয়া নামটা, যেটা শুধুমাত্র ওই ডাকত। ও ছাড়া অন্য কেউ ডাকলে যে তার কপালে কি দুঃখ আছে, সেটা টের পেয়েছিল একদিন সেকেন্ড ইয়ারের ক্লাসে। অন্য একটা ছেলে এই নামে ওকে ডাকায়। সবার সামনে ঠাটিয়ে চর বসিয়েছিল অরিন ছেলেটার গালে। পাগলামির সীমা ছাড়ানো কাকে বলে, সেটা সেদিন জেনেছিল সংযুক্তা। সে অসুস্থ হলে বারবার ফোন করে খোঁজ নেওয়া, প্রতিদিন ঘুম থেকে ডেকে তোলা থেকে শুরু করে রাতে ঘুম পাড়িয়ে দেওয়াটা যেন অরিনের প্রাত্যহিক জীবনের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছিল। পিরিয়ডের দিনগুলোতে ওকে নতুন করে চিনত সংযুক্তা। প্রেমিক নয়, হাজবেন্ড বলে মনে হতো অরিনকে তখন। তারিখটা ঠিক মনে রেখে আগের দিন ভর্তি চকলেটের প্যাকেট ধরিয়ে দিত আর বলতো, এটা নাও, যখন খুব যন্ত্রণা হবে এগুলো খাবে, তাহলে মাইন্ডটা একটু ডাইভার্ট হবে আর ব্যথাটাও ফিল হবে না। সংযুক্তা মনে মনে হাসতো ওর কথাগুলো শুনে। তবে ভালো লাগতো ওর এই পাগলামিগুলো। একটা মুহূর্ত সে একা ছাড়তো না সংযুক্তাকে। ওর খেয়াল রাখাটাই যেন তার কাছে ফার্স্ট প্রায়োরিটি ছিল। খুব ভালো ছিল তারা দুজন দুজনকে ভালোবেসে। সবকিছুই ঠিক চলছিল দুজনের মধ্যে। পাঁচ সাধলো বাবা, মা মরা মেয়ে, তাই থেকে বিয়ে দিতে পারলেই যেন বাবার সমস্ত দায়িত্ব থেকে মুক্তি।
তাই তাড়াহুড়ো করে বিয়ের কথা শুরু করেছিল বাবা। কিন্তু এরই মাঝে অনেক কষ্টে অরিনের কথা জানিয়েছিল সে বাড়িতে। কিন্তু যা হওয়ার তাই হলো। বাবা মেনে নেয়নি। বাবা মেনে নেয়নি তাদের এই সম্পর্কটাকে। কারণ অরিন তখনও বেকার। অরিন তখন চাকরির চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে তাদের সম্পর্কটা পরিণতি পায়। আরেকটা কারণ হলো তাদের দুজনেরই একই পাড়াতে বাড়ি। এখানেই সব থেকে বড় আপত্তিটা। অরিনের এত চেষ্টার পরেও কিন্তু শেষমেশ হেরে গেল দুজনই। মনে আছে সেই দিনটার কথা, যেদিন বিয়ের ঠিক 1 সপ্তাহ আগে গঙ্গার ঘাটে বসেছিল দুজনে। ওটাই শেষ দেখা ছিল তাদের। অরিন একটা সময়ের পর পায়ের কাছে লুটিয়ে পড়ে কাঁদছিল ওকে ধরে। কিন্তু না, কিছুই করার যে ছিল না দুজনের, সেটা ওরা জানতো দুজনে। তাই শেষমেশ পারলো না তাদের সম্পর্কটাকে একটা নাম দিতে, সমাজে স্বীকৃতি দিতে। এইভাবেই যে কত ভালোবাসা হারিয়ে যায় তার খবর কেউ রাখে না। ঠিক যেমনটা সারা রাত ঘাসের উপর জমে থাকা শিশির বিন্দু সূর্য উঠলেই হারিয়ে যায় কোথাও। যদি সত্যি সবকিছু ঠিক থাকতো তাহলে আজকের দিনেও চোখের জল ফেলতে হতো না তাকে। তাই আজ দিনের পর দিন, রাতের পর রাত একাকিত্ব নিয়ে বেঁচে থাকার থেকে আত্মবিসর্জন ঢের ভালো বলে মনে হয় তার। শুধু অর্থের পিছনে ছুটে জীবনের অর্থ খুঁজে না পাওয়াটা সত্যিই দুর্ভাগ্যের বলেই মনে হয়। কিন্তু এটা বোঝানোর বা বোঝার জায়গা নেই আর। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ জিম্মা এলেন ঘরে। ঝট করে পাশ ফিরে চোখের জলটা মুছে নিল সে। জিম্মা বলেন, কি রে, চল, পাড়ার ঠাকুরটা বেরোবে এবার। লাল শাড়িটা পরে নে, যা। আমি গেলাম নিচে, তুই তৈরি হয়ে আয় তাড়াতাড়ি। আসছি জেম্মা, তুমি যাও, আমি আসছি বলে উঠে দাঁড়ালো সে। আলমারি থেকে লাল শাড়িটা বের করে পরল। আয়নার সামনে দাঁড়িয়ে দেখলো নিজেকে কিছুক্ষণ। তারপর একটা মিকি হাসি জ্বলল ঠোঁটের কোণে। তারপর সিঁদুরের কৌটোটা নিয়ে পরিয়ে দিল নিজেকে। ব্যাস, এটাই তার পরিচয়। পুজোর থালা নিয়ে হাজির হলো মণ্ডপে। সবাই এসে গেছে প্রায়। বরণ করাও শুরু করেছে সকলে। সেও এগিয়ে যাচ্ছিল ঠাকুরের দিকে বরণ করবে বলে। এমন সময় তার চোখ গেল এক দম্পতির দিকে। তখনই সে বুঝলো ছেলেটা আর কেউ নয়, তার অতীতের ফেলে আসা ভালোবাসার মানুষটা, অরিন। সে দেখলো একসাথে ছবি তুলছে দুজনে, হাসি মুখে। দুজনেরই মুখে রাঙা হয়ে আছে সিঁদুরে। বুকটা কেমন যেন শূন্য হয়ে আসছে তার, কিন্তু চোখের জলটা এখনো বেরোতে দেয়নি সে। এমন সময় হঠাৎ অরিন ডেকে উঠল, সঞ্জু, এই সঞ্জু। সংযুক্তা কোনো রকম ভাবে নিজেকে সামনে নিয়ে বলল, হ্যাঁ। অরিন বলল, কেমন আছো, কবে এসেছো? সংযুক্তা কোনোভাবে নিজেকে সামনে নিয়ে বলল, এই আছি, ভালোই। তুমি কেমন আছো? আমি ষষ্ঠীতে এসেছি। বাহ, বেশ বেশ। আচ্ছা, পরিচয় করিয়ে দিই। ইনি হলেন আমার ওয়াইফি, মানে আমার বউ শ্রেয়া। আর শ্রেয়া, ইনি হলেন আমার কলেজের সব থেকে কাছের একজন বন্ধু, থুড়ি আমার প্রিয় বন্ধু। দুজনে হাসলো একে অপরকে দেখে। সংযুক্তা লক্ষ্য করলো অরিনের নামে সিঁদুরটা ঝলঝল করছে ওর বউয়ের সিঁথিতে। অরিন আবার বলে উঠল, 6 মাস হলো বিয়ে করেছে জানো, এখনো হানিমুনে যাওয়ার সুযোগ পেলাম না। বলে একটু হাসির পরিবেশ তৈরি করতে চাইল অরিন। সঙ্গে সঙ্গে সে হাতে চিমটি কেটে বারণ করলো তাকে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংযুক্তা বলল, আচ্ছা, এবারে আমি একটু যাই ওদিকে, আমার বরণ করা বাকি এখনো। বলে ঠাকুরের দিকে এগোলে সে। পাটা কি নড়ছে ওর, শরীরটা কেমন ছেড়ে দিতে ইচ্ছে করছে যেন। ইচ্ছে হচ্ছে যেন হাত পা ছুড়ে কেঁদে ভাসিয়ে দেয়।
যদি এভাবেই সে নিজের কষ্টটাকে বের করতে পারে তাহলে সে সব থেকে খুশি হবে। তাহলেই হয়তো ভুলে যেতে পারবে সে সমস্ত কিছুকে, অরিনকে। কোনো রকমে নিজেকে সামলে মাকে বরণ করতে উঠল সে। মায়ের মুখের দিকে তাকিয়ে চোখ ছলছল হয়ে আসলো তার। মাকে বরণ করতে করতে বলল, আমাকেও তোমার সাথে নিয়ে যাবে গো মা? আমি আর একা থাকতে পারছি না, আমাকে নিয়ে চলো তোমার সাথে। মনে মনে এই কথা বলতেই দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তার। তখনই পিছন থেকে ডেকে উঠল জিমা। কি রে সোনা, কি হয়েছে? কাঁদছিস কেন ওভাবে? পাগলিটা, মা আবার আসবেন পরের বছর। মায়ের সামনে এভাবে কাঁদতে নেই, মা কষ্ট পাবেন এতে। নে, এবার সিঁদুরটা পরিয়ে দে মাকে। জিম্মার কথা শেষ হতেই সংযুক্তা তাকালো মায়ের চোখের দিকে। মায়ের চোখেও জল দেখল কি সে? কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর জানা নেই তার। শুধু জানা আছে মেয়ের কষ্ট হলে মায়ের চোখে জল যে আসবেই, সেটাই তো স্বাভাবিক।